কথাদের বাড়ির উঠোনে রাখা সাউন্ড বক্সে গানটা বাজছে। কয়েকটা বাচ্চা গানের তালে তালে নেচে যাচ্ছে। দুপুর পেরিয়ে বিকেল শুরু হয়েছে। অনেকদিন একটানা বৃষ্টি থাকার পর আজ মেঘভাঙা রোদে ঝলমল করছে পুরো পৃথিবী। স্নিগ্ধ রোদের কিরণের সাথে পাল্লা দিয়ে আনন্দ এসে উকি দিচ্ছে কথার জানালা দিয়ে। এতদিনের অপেক্ষার প্রহরের আজ সমাপ্তি ঘটতে চলেছে। হলুদ শাড়ি আর কাঁচা ফুলের গয়না দিয়ে সাজানো হচ্ছে কথাকে। কোমর পর্যন্ত ছড়ানো চুলগুলোকে তুলি খোপায় বেঁধে দিচ্ছে। নিতু নিজের হাতে কথাকে সাজিয়েছে। শাড়ি আর গয়না পরানো শেষ, এখন শুধু হালকা মেকআপ করা বাকি আছে। আতিকা বেগম কথার ঘরের দরজায় উকি দিয়ে দেখে গেলেন কথার সাজ কতদূর বাকি। হলুদের অনুষ্ঠান দ্রুত শুরু করতে চান তিনি। এমনিতেই বৃষ্টি বাদলার দিন, কখন বৃষ্টি নামে কে জানে। তাই দ্রুত অনুষ্ঠান শেষ করতে পারলেই ভালো। ছেলের হলুদ লাগানো সম্পূর্ণই বাকি এখনো। আতিকা বেগম কথার ঘর থেকে বেরিয়ে কলি বেগমের কাছে গেলেন। কলি, নিতুকে জলদি পাঠাও। নিতু গেলেই তো হলুদ শুরু হবে। বৃষ্টি শুরু হলে ঝামেলা হয়ে যাবে যে। সত্যি তো আপা, আমি তো ভেবেই দেখিনি কথাটা। আচ্ছা, আমি নিতুকে পাঠিয়ে দিচ্ছি। কলি বেগম রান্নাঘর থেকে বেরিয়ে নিতুকে খান বাড়ির উদ্দেশ্যে পাঠিয়ে দিলেন। নিতু ওখানে যাওয়ার পরেই নীলের হলুদ শুরু হবে। নীলকে হলুদ ছোঁয়ানোর পরেই তো কথার জন্য হলুদ পাঠাবে। ১.৫ মাস আগে যেদিন নীল নজরুল সাহেবকে কথার ব্যাপারে বলেছিল, সেদিন নজরুল সাহেব নিজেই কিশোর রহমানকে রাজি করান নীল আর কথার বিয়ের জন্য। হয়তো সময়টা কিছুদিন আগের হলে কিশোর সাহেব কিছুতেই রাজি হতেন না। কিন্তু কাব্য তো আগেই খান পরিবারের সাথে আত্মীয়তা করে ফেলেছে। এখন শুধু শুধু নিজেদের সন্তানদের কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। কিশোর সাহেব আগেই জানতেন কথা আর নীলের মধ্যে প্রেমের সম্পর্ক আছে। দুই পরিবারের প্রায় সবাই এই বিয়েতে রাজি হলেও নয়নতারা বেগম এখনও এই বিয়ে মেনে নিতে পারেননি। যদিও স্বামীর সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি যেতে পারেননি বলেই সবার সামনে রাজি হওয়ার অভিনয় করে গেছে। এই বিয়েতে আরও ২ জন মানুষ বেশ নাখুশি। তারা হল নীরব আর মুনতাহা। নীরব কথাকে পছন্দ করত, যার কারণে সে বিয়েতে তেমন একটা খুশি না। তবুও সে বাস্তবতাটা মেনে নেওয়ার চেষ্টা করে যাচ্ছে প্রতিনিয়ত। নীল আর কথার বিয়েতে সবচেয়ে বেশি সমস্যা যদি কারো থেকে থাকে তাহলে সে হল মুনতাহা। তার এত বছরের সাধনা নীল, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই নীল এখন অন্য কারো হয়ে যাচ্ছে। মুনতাহা চাইলেও কিছু করতে পারছে না। শুধু একটু পর পর কথাকে প্রাণ খুলে অভিশাপ দিচ্ছে। কাব্য আর নীরব নীলকে তৈরি করছে। যদিও ছেলেদের তৈরি হওয়ার মতো কিছুই থাকে না, তবুও হলুদ বলে কথা, একটু তো তৈরি হতেই হয়। শেষ পর্যন্ত তুইও গলায় দড়ি দিতে প্রস্তুত মামা? কাব্য, তোর বোনকেই তো বিয়ে করছি। তুই ভালো জানিস বিয়ের পর আমার কি হবে। জানি বলেই তো আফসোস হচ্ছে। দুনিয়াতে আর মেয়ে পেলি না। তোর বোন কি এত ডেঞ্জারাস নাকি? আর নয়তো কি। কাব্য আর নীল নিজেদের মধ্যে হাসি ঠাট্টা করছে। নীরব সেখানে চুপচাপ দাঁড়িয়ে আছে। কেন যেন তার কাছে এইসব ঠাট্টা মস্করা বিষের মতো লাগছে। হয়তো কথাকে পাওয়ার যেই আকাঙ্ক্ষাটা ছিল সেটা পূর্ণ হয়নি বলেই এমন তিক্ততা ছেয়ে আছে তার মনে। নিতুর জন্যই নীলের হলুদ ছোঁয়ার অনুষ্ঠান থেমেছিল।
নিতু খান বাড়িতে পৌঁছালে খুব তোড়জোড়ের সাথে অনুষ্ঠান শুরু হয়ে যায়। হলুদ শাড়িতে মুড়িয়ে বসিয়ে রেখেছে সবাই কথাকে। কথার আশেপাশে সবাই আনন্দ করছে, কিন্তু কথার ভীষণ অস্থিরতা বোধ হচ্ছে। চোখের সামনে কেমন ঘোলা ঘোলা লাগছে সব। এই 1.5 মাস ফাইনাল পরীক্ষা ছিল তার। দিন রাত এক করে পড়াশোনা করেছে সে। সারাদিন রাত খাটুনিতে শরীরের উপর অনেক চাপ পড়েছে। তাই হয়তো শরীর এত দুর্বল হয়ে পড়েছে। গরমও পড়েছে অনেক। হয়তো এজন্যই এত অস্থির লাগছে। অনেক আনন্দ আর হই হুল্লোড়ের মধ্য দিয়ে নীলের হলুদ পর্ব শেষ হয়। নীলের হলুদ শেষ হলে সবাই কথাকে হলুদ ছোঁয়াতে আসে। সবাই এলেও নীরব আর মুনতাহা আসেনি কিশোর রহমানের বাড়িতে কথাকে হলুদ ছোঁয়াতে। কথার হলুদের অনুষ্ঠান শেষ হতে হতে অনেক রাত হয়ে যায়। কাব্য সব কাজ তদারকিতে থাকায় তার কাজ শেষ করে ঘরে ফিরতে প্রায় 12টা বেজে যায়। কাব্য ঘরের ভিতর প্রবেশ করে বেশ অবাক হয়। সে ভেবেছিল নিতু এতক্ষণে ঘুমে বিভোর হয়ে গেছে। কিন্তু আশ্চর্যজনক হলেও নিতু এখনো ঘরেই ফিরেনি। কাব্য দরজার বাইরে বের হয় নিতু কোথায় দেখার জন্য। সচরাচর নিতু এত রাত জাগতে পারে না। বাসর রাতেও 12টা নাগাদ ঘুমিয়ে পড়েছিল। কাব্য ঘরের বাইরে বেরিয়ে আশেপাশে তাকাতেই নিতুকে কিচেনে দেখতে পায়। নিতু এখনো কাজ করছে দেখতেই কাব্যের মনে অন্যরকম এক অনুভূতি কাজ করে নিতুর প্রতি। পিচ্চি মেয়েটা হঠাৎ করেই বড় হয়ে গেছে, নিজের সব দায়িত্ব বুঝতে ও পালন করতে শিখে গেছে। কাব্য হালকা মুচকি হেসে ঘরে চলে যায়। কিছুক্ষণ পর কাব্য ওয়াশরুম থেকে বের হতেই দেখে নিতু 2টা কফি মগ হাতে দাঁড়িয়ে আছে। কাব্য আরও বেশি অবাক হয়, কারণ এতটুকু সময়ের মধ্যেই নিতু কাপড়ও পাল্টে নিয়েছে। বিকেলে পরা হলুদ শাড়িটা পাল্টে সে এখন একটু বেগুনি রঙের শাড়ি পরে আছে। নিতুর ফর্সা শরীরে রংটা বেশ সুন্দর মানিয়েছে। সেই সাথে খোলা চুলে একটু অন্যরকম সুন্দর লাগছে নিতুকে আজ। কাব্য মুগ্ধ নয়নে তাকিয়ে আছে নিতুর দিকে। বিয়ের প্রায় 2 মাস পর নিজের বউয়ের প্রেমে পড়তে ইচ্ছে করছে তার। কাব্য ড্যাবড্যাব করে তাকিয়ে আছে নিতুর দিকে। এভাবে তাকিয়ে থাকায় কাব্যের কোনো সমস্যা না হলেও তার স্থির দৃষ্টি নিতুকে বেশ অস্বস্তিতে ফেলছে। অনেকটা অপ্রস্তুত হয়ে নিতু গলা ঝাড়া দেয়। হঠাৎ নিতুর গলা ঝাড়া দেওয়ার শব্দে ধ্যান ভাঙে কাব্যের। এভাবে নিতুর দিকে সে তাকিয়েছিল টের পেতেই লজ্জায় পড়ে যায় কাব্য। কাব্য তার দৃষ্টি বাইরের দিকে ঘুরিয়ে নেয়। পরিস্থিতি স্বাভাবিক করতে হাতে রাখা কফি মগটা কাব্যের দিকে এগিয়ে দেয় নিতু। নিন। এত রাতে এত কষ্ট করার কি দরকার ছিল? জানি আপনার আজ রাতে আর ঘুম হবে না। তাই আর কি? কিভাবে বুঝলি? জানি আমি। কথার কালকে বিয়ে হয়ে যাবে। 10টা 5টা না, একটা মাত্র বোন আপনার। কাল শ্বশুর বাড়ি চলে যাবে। কষ্ট হওয়া স্বাভাবিক নয় কি? কাব্য কিছু না বলে কফির মগে ঠোঁট ছোঁয়াল। নিতু নিঃশব্দে কাব্যের দিকে তাকিয়ে আছে। এই 1.5 মাসে কাব্য আর নিতুর মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক না হলেও ভালো বন্ধুত্ব হয়েছে। কাব্য নিতুকে বুঝতে শুরু করেছে। নিতু মনে প্রাণে বিশ্বাস করে কাব্য খুব দ্রুত তাকে ভালোবেসে কাছে টেনে নেবে। কাব্য কফি শেষ করে মগ হাতে নিয়ে নিতুর দিকে ঘুরতেই ঘরের ভিতরে রাখা তার মোবাইলটা বেজে উঠল। ফোন রিসিভ করার জন্য কাব্য ঘরের ভিতর চলে যেতেই জোরে বজ্রপাত হয়ে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। কাব্য ঘরের ভিতর দাঁড়িয়েই ফোনে কথা বলছে। ডেকোরেশনের লোকদের ফোন এসেছে কিছু জরুরি প্রয়োজনে। নিতু এখনো ব্যালকনিতেই দাঁড়িয়ে আছে আর বৃষ্টির পানিতে শরীর ভিজাচ্ছে।
ব্যালকনির ছাউনির বাইরে দাঁড়িয়ে থাকায় নিতু সম্পূর্ণ ভিজে গেছে। নিতু দুচোখ বন্ধ অবস্থায় দুই বাহু প্রসারিত করে বৃষ্টির ফোঁটাগুলো উপভোগ করছিল। আচমকা পিছন থেকে কেউ জড়িয়ে ধরলে চমকে উঠে সে। চট করে চোখ খুলে পিছন দিকে ঘুরতেই চোখ কপালে উঠে যায় নিতুর। কাব্য তাকে জড়িয়ে ধরে আছে। বিয়ের পর এই প্রথমবার কাব্য নিজেকে থেকে নিতুর এত কাছে এসেছে। নিতুর চোখ বড় বড় করে কাব্য এর দিকে তাকিয়ে আছে। হয়তো এখনো বিশ্বাস করতে পারছে না কাব্য নিতুর কোমর জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। আপনি এভাবে আমাকে, অনেকটা কাঁপতে কাঁপতে কথাটা বলল নিতু। হুশ, এত কথা বলো কেন তুমি? কাব্য এর মুখ থেকে তুমি কথাটা শুনে আরেক দফা বিস্মিত হল নিতু। নিতু পুনরায় কিছু বলতে যাবে তার আগেই কাব্য নিতুর ঠোঁটজোড়া নিজের ঠোঁট দিয়ে দখল করে নিল। এবার নিতুর চোখ কোটর থেকে বেরিয়ে পড়ার উপক্রম। কাব্য যে এমন কিছু করবে এটা নিতুর কল্পনার বাইরে ছিল। নিতু নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। নিতুর ধস্তাধস্তিতে বিরক্ত হয়ে কাব্য আরও শক্ত করে নিতুকে নিজের সাথে মিশিয়ে নেয়। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর কাব্য নিতুকে ছেড়ে দেয়। নিতু হতভম্ব হয়ে কাব্য এর দিকে তাকিয়ে আছে। কিভাবে কি হয়ে গেল সব তার মাথার উপর দিয়ে গেল। নিতু কিছু বলতে যাবে তার আগেই কাব্য নিতুকে কোলে তুলে নিল। কি করছেন? নিচে নামান আমাকে। আমার ভীষণ ভয় করছে। কি? কোলে তুললে ভয় করে? হ্যাঁ, ভীষণ ভয় করে। নামান প্লিজ। চুপ, মুডটা নষ্ট করিস না। আজ তোর সব ভয় ভাঙিয়ে দেব। না প্লিজ, আমাকে ছেড়ে দিন। আমি আম্মুর কাছে যাব। এক হাত দিয়ে চোখ কচলাতে কচলাতে কান্না করছে নিতু। নিতুর কান্না দেখে বিস্ময় কাব্য এর চোখ বেরিয়ে আসার উপক্রম। কি বলছিস তুই? আমাকে ছেড়ে দিন। চুপ, একদম চুপ। কাব্য এর ধমকে খানিকটা কেঁপে উঠে কান্না বন্ধ করে দিল নিতু। কাব্য নিতু কোলে নিয়ে ঘরের দিকে হাঁটা ধরল। রাতের আধার তার দায়িত্ব শেষ করে চলে গেছে অনেকক্ষণ আগে। নতুন সকাল, নতুন সব আশা আকাঙ্ক্ষা নিয়ে এক নতুন সূর্যের উদয় ঘটিয়েছে। সেই সাথে ব্যস্ততায় ভরিয়ে তুলেছে কিশোর রহমানের বাড়িকে। আজ তার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। নিজের সামর্থ্যের সর্বোচ্চ করতে চায় সে। দুপুরের পর দিয়ে বরযাত্রী চলে আসবে। হাজারটা কাজ পড়ে আছে। এদিকে কথাকে বউরূপে সাজাতে হবে। প্রথমে নিতুকে সাজানোর দায়িত্ব দিলেও পরে নীলের কথামতো বিউটিশিয়ান দিয়েই সাজানোর জন্য রাজি হয় কথা। কিছুক্ষণের মধ্যেই বিউটিশিয়ানরা এসে পড়বে, কিন্তু কথা বিছানা ছেড়েই উঠতে পারছে না। ভীষণ শরীর খারাপ তার। সকাল থেকেই মাথা ঘুরাচ্ছে, সেই সাথে বমি। বমি করতে করতে অবস্থা এমন যে সে এখন বিছানার সাথে লেপ্টে আছে। শরীরে এক বিন্দু শক্তি নেই নড়ার তার। বিউটিশিয়ানরা এসে কথাকে সাজিয়ে দিয়ে গেছে কিছুক্ষণ আগে। লাল বেনারসি শাড়ি, সাথে ভারী গয়না আর মানানসই সাজ, সব মিলিয়ে কথাকে এতটা সুন্দর লাগছে যে আজ যেকোনো অপসরীয় কথার সৌন্দর্যের সামনে হার মানতে বাধ্য। নিতু কথার মাথায় লাল ভারী কাজ করা ওড়নাটা পরিয়ে দিতে দিতে বলল, আজ তো নীল ভাইয়া পাগল হয়ে যাবে আমার ননদিনীকে দেখে। পাশে বসে থাকা তুলি কথাকে হালকা চিমটি কেটে বলল, আহারে বেচারি কথা, বর বিয়ের দিনই পাগল হয়ে যাবে। কথা ভ্রু পাকিয়ে বলে, চুপ করবি তোরা? এমনিতেই শরীর ভালো না, তার ওপর তোরা এমন করছিস। নিতু অনেক ঘাবড়ে গিয়ে কথাকে জিজ্ঞেস করল, শরীর ভালো না মানে কি হয়েছে? সকাল থেকে বমি হচ্ছে, মাথা ঘুরাচ্ছে।
ভীষণ অস্থিরতাও বোধ হচ্ছে। গ্যাস্ট্রিক হলো নাকি আবার? তুলি। কথা আর নিতু নাক ছিটকে বলল, কি বলছিস? গ্যাস? নিতু, আর নয়তো কি? কথা তো আর ম্যারিড না। তোর আমার মতো ম্যারিড হলে বুঝে নিতাম যে কথা মা হতে চলেছে। তুলি। মা? হি হি হি। কি যে বলিস না তুলি। কথা কিভাবে প্রেগন্যান্ট হবে? নীল ভাইয়া তো ওকে আগে পাত্তাই দিত না। এখন কিভাবে আমার ভাইটা পাগল হলো কে জানে। নিতু আর তুলি নিজেদের মধ্যে মজা করছে আর হাসাহাসি করছে। কিন্তু এদিকে কথার মুখে মুহূর্তেই অন্ধকার নেমে এসেছে। ঘর পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা, কিন্তু কথার কপাল বেয়ে চিকন ঘাম দিচ্ছে। চোখে মুখে দুশ্চিন্তা ফুটে উঠেছে। কথা নিতু আর তুলির মাঝে থেকে উঠে ওয়াশরুমে চলে গেল। ভীষণ দুশ্চিন্তা হচ্ছে তার। কাল থেকেই তার শরীর খারাপ, আর লক্ষণগুলো অনেকটা ওরকমই। নিতু আর তুলি প্রেগনেন্সির কথাটা মজা করে বললেও বিষয়টা মোটেও মজার না। আমার পিরিয়ডও এই মাসে মিস গেছে। তবে কি আমি সত্যি মা হতে চলেছি? কিন্তু এটা কি করে সম্ভব? অসম্ভবেরও কিছু দেখছি না। জানি না কি হচ্ছে। একটু পর বিয়ে, আর এখন কি না এই সন্দেহ ঢুকে গেল মনে। যদি সন্দেহটা সত্যি প্রমাণিত হয়, যদি সত্যি আমি প্রেগন্যান্ট হয়ে থাকি, আর যদি সবাই জানতে পেরে যায়। কথার ভাবনার সুতো ছিঁড়ে নিতুর ডাকে। নিতু ওয়াশরুমের দরজায় টোকা দিচ্ছে আর কথাকে ডাকছে। কথা, এতক্ষণ ধরে কি করছিস ভিতরে? বেরিয়ে আয়, বরযাত্রী এসে পড়েছে। তুলি, চল আমরা বাইরে যাই। বরযাত্রী এসে পড়েছে, একটু আনন্দ করে আসি। নিতু আর তুলি কথার ঘর থেকে বেরিয়ে গেলে কথা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। খুব টেনশন হচ্ছে কথার। এত সাধনার পর এসেছে আজকের দিনটা। এখন যদি সবাই জানতে পারে তার প্রেগন্যান্সির কথাটা, কেলেঙ্কারি হয়ে যাবে। খুব ধুমধামের সাথে নীল আর তার পরিবার বরযাত্রী নিয়ে এসেছে কথার দুয়ারে। কথার লাল বেনারসি শাড়ির সাথে ম্যাচ করে অফ হোয়াইট শেরওয়ানি পরেছে নীল। মারাত্মক হ্যান্ডসাম দেখাচ্ছে তাকে। হয়তো সব মেয়েরা আজ জলে পুড়ে ছাই হয়ে যাবে, কেননা এই হ্যান্ডসাম ছেলেটা আজ কারো জামাই হতে চলেছে। কিশোর সাহেব আর কলি বেগম হাসিমুখে নীল আর তার পরিবারকে বরণ করে নিল। খুব ভালোভাবে চলছে বিয়ের কাজ। কিছুক্ষণের মধ্যেই কাজী সাহেব এসে হাজির হবেন। কথা তৈরি হয়েছে কি না সেটা দেখার জন্য কলি বেগম কথার কাছে চলে গেলেন। কথার ঘরের দরজা ঠেলে কলি বেগম ঘরের ভিতর ঢুকতেই তিনি থমকে গেলেন। বধূ বেশে কথা তার বিছানার উপর বসে আছে। কথাকে এই রূপে দেখে কলি বেগমের যতটা না খুশি হচ্ছে তার থেকেও দ্বিগুণ কষ্ট হচ্ছে ভেবে যে আজ কথা তাদের সবাইকে ছেড়ে চলে যাবে। মেয়েদের নিয়তিও বড্ড অদ্ভুত। সমাজের ঠুনকো নিয়মের উপর ভিত্তি করে প্রতিটি মেয়েকে তার বাবা মার বুক খালি করে অন্যের ঘরে যেতে হয়। জন্মের পর থেকে যে মেয়েকে এতটা আগলে রেখে বড় করে বাবা মা, কিন্তু মুহূর্তেই সেই কলিজার টুকরো মেয়েকে পর করে দিতে হয়। কলি বেগমের চোখ ইতোমধ্যে পানিতে টইটুম্বুর হয়ে গেছে। না চাইতেও আজকে এই খুশির দিনে তার চোখে পানি এসে পড়েছে। কথা দরজার সামনে কলি বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখে ভিতরে ডাকে, আম্মু, ওখানে কি করছো? এখানে এসো। কলি বেগম মেয়ের দৃষ্টির আড়ালে চোখের পানি মুছে ঘরের ভিতর প্রবেশ করে। কথা চিন্তা করছে বমি হওয়ার কথাটা কলি বেগমকে জানাবে, কিন্তু পরক্ষণেই সে তার সিদ্ধান্ত পাল্টে নিল। যেহেতু নীল আর তার বিয়ের কথাটা কেউ জানে না, তাই এসব বলাও ঠিক হবে না।
কথা তার সমঙ্কাটা নিজের মধ্যেই দাফন করে ফেলল। নয়নতারা বেগম আর মুনতাহা বিয়ের অনুষ্ঠানে উপস্থিত আছেন বটে, কিন্তু তারা যে বিয়েতে খুশি নয় সেটা তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। নয়নতারা বেগম যদিও স্বামীকে দেখানোর জন্য মাঝে মধ্যে খুশি হওয়ার নাটক করছে, কিন্তু মুনতাহা এখনো বিয়ে ভাঙার সুযোগ খুঁজছে। তানিয়া আর তার স্বামী রাজীবও এসেছে বিয়েতে। রাজীব নীলের সাথে বসে কিছু কথা বলছে, আর তানিয়া একটু দূরে একা বসে আছে। নিতু আর কাব্য দুজনেই একসাথে মেহমানদের দেখাশোনা করছে। কাব্যদের আত্মীয়রা যারা নিতুকে প্রথমবার দেখছে, সবাই মন খুলে কাব্য আর নিতুর সুখী জীবনের জন্য দোয়া করছে। দূর থেকে তানিয়া এই সবকিছু আওর চোখে দেখে যাচ্ছে। নিতু তার বোন, নিতুর সাথে তার কোনো শত্রুতা নেই। তবুও কেন যেন কাব্যের এত কাছে নিতুকে সে সহ্য করতে পারে না। তাদের দুজনকে একসাথে দেখলে তানিয়ার বুকের পাশের চিনচিনে ব্যথাটা বৃদ্ধি পায়। এই ব্যথার অস্তিত্ব প্রকাশ পেয়েছিল সেদিন, যেদিন কাব্য বিয়ে করেছিল। তানিয়া নিজে অন্য কারো স্ত্রী, তবুও সে কাব্যকে অন্য কারো সাথে সহ্য করতে পারে না। ভীষণ কষ্ট হয় তার। বুকের পাশটা ক্ষত বিক্ষত হয়ে যায় প্রতিবার কাব্য আর নিতুকে একসাথে দেখে। আচ্ছা কাব্য, ও কি এতটাই কষ্ট হয় তানিয়াকে তার স্বামীর সাথে দেখলে? কোনো ঝামেলা ছাড়াই কথা আর নীলের বিয়ে খুব ভালোভাবে হয়ে যায়। দুই পরিবারের প্রায় সবাই বিয়েতে সম্মত ছিল। কবুল পর্ব শেষে বিদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। কথার দুচোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু ঝরে যাচ্ছে। আজ সে তার পরিবার, তার অস্তিত্ব, তার বাবা মা, ভাইয়াকে ছেড়ে একটা নতুন সংসারে নতুন মানুষের ভিড়ে যাচ্ছে। নতুন জীবন শুরু করার সুখের চেয়ে নিজের পরিবারকে ছেড়ে যাওয়ার কষ্টটা অনেক বেশি বোধ করছে কথা। অতঃপর বিদায় পর্বও শেষ হল। বাহারি ফুল দিয়ে সাজানো নীলের গাড়ি চলতে শুরু করে দিয়েছে। গাড়িতে বসে কথা ঝাপসা চোখে গাড়ির কাচ ভেদ করে তার বাবা মাকে দেখার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছে। গাড়ির তীব্র গতির সামনে কথার বাবা মা, ভাইয়া অনেক পিছিয়ে যায়। ধীরে ধীরে তারা অদৃশ্য হতে থাকে। 18 বছরের চেনা বাড়িটা, ছোটবেলায় থেকে খেলে বড় হওয়া গলিটা মুহূর্তেই অপরিচিত হয়ে যায়। ভালোবাসার মানুষটাকে পাওয়ার লোভে কথা তার নিজের মানুষগুলো থেকে কত দূর হয়ে গেল। হাজারো ফুল দিয়ে অত্যন্ত সুন্দর করে সাজানো একটা ঘরে বসে আছে কথা। নীলের ঘর এটা, আর এখন কথারও ঘর। ঘরটা এত সুন্দর করে সাজানো হয়েছে যে দেখেই কথার মন ভরে গেছে। কাঠগোলাপ আর লাল গোলাপ দিয়ে সাজানো হয়েছে ঘরটা, কারণ আজ যে কথা আর নীলের বাসর রাত। এই সময়টার জন্য কত অপেক্ষা করেছে কথা। কতটা সাধনার ফল আজকের এই বিয়ে, এই সংসার কথার। মাথার ঘোমটাটা আরেকটু টেনে ঠিক করে একটু নড়ে চড়ে বসল কথা। বেড সাইড টেবিলে একটা কাচের গ্লাস রাখা, যেটা এক গ্লাস দুধে ভর্তি। পাশেই একটা পানির বোতল আর গ্লাস রাখা। কথা একটু এগিয়ে গিয়ে গ্লাসে খানিকটা পানি ঢেলে ঢকঢক করে গিলে ফেলল। তার শরীর ভালো লাগছে না। ভীষণ অস্থিরতা বোধ হচ্ছে। সেই সাথে বমিও পাচ্ছে। ভারী ভারী শাড়ি গয়নাগুলো আরও অস্বস্তি বাড়িয়ে দিচ্ছে। অনেকক্ষণ চেষ্টা করেও যখন সহ্যের সীমা ছাড়িয়ে গেল তখন কথা উঠে পড়ল। সুটকেস থেকে একটা লুজ টি শার্ট আর প্লাজো বের করে ওয়াশরুমে চলে গেল সে। বেশ কিছুক্ষণ পর খট করে দরজা খুলে নীল ঘরের ভিতরে প্রবেশ করল। ঘরের সব লাইট বন্ধ, শুধু একটা মাত্র ডিম লাইট ঝালানো, যার ফলে খুবই মৃদুভাবে ঘরের সবকিছু দেখা যাচ্ছে। নীল দরজা ভিতর থেকে আটকে সোজাসুজি আলমারির কাছে গিয়ে একটা টি শার্ট আর ট্রাউজার বের করে ওয়াশরুমে চলে গেল। বেশ অনেকক্ষণ ধরে লম্বা একটা শাওয়ার নিল সে।
সারাদিনের ক্লান্তি একবারেই ধুয়ে ফেলে বেরিয়ে পড়ল। ঘরের ভিতর ঢুকে নীলের একটা বিষয় খটকা লাগল যে এখনো ঘরের সব বাতি বন্ধ। কথা এতক্ষণ শান্তিমতো বসে থাকার মেয়ে নয়। নিজের সমঙ্কা দূর করতে ঘরের লাইট জ্বালালো নীল। লাইট জ্বালাতেই নীলের চোখ ছানাবড়া। কথা পুরো বিছানা জুড়ে এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। প্লাজো হাঁটুর উপর পর্যন্ত উঠে আছে, পরনের টি শার্টটা লং সাইজ হওয়াতে পেটের বেশ খানিকটা বেরিয়ে আছে। ভেজা চুলের পানিতে একটা বালিশ সম্পূর্ণ ভিজে আছে, কিন্তু কথার কোনো নড়নচড়ন নেই। হে দিব্যি মনের সুখে নাকে তেল দিয়ে ঘুমিয়ে আছে। কথার অবস্থা দেখে আপন মনেই হেসে ফেলল নীল। কথা, তুই আসলেই একটা পাগলি। আর এই পাগলির পাগল আমি। কেন আমাকে এত মায় জোড়ালি বলতো? এই ছ্যাচরা মেয়েটাকে আমি এত ভালোবেসে ফেলেছি, আমার নিজেরই বিশ্বাস হয় না মাঝে মাঝে। অনেক কষ্ট দিয়েছি না তোকে? ওয়াদা করছি আমি থাকতে আর কোনো কষ্ট তোকে স্পর্শও করতে পারবে না। ভীষণ ভালোবাসি তোকে। নিজের মনেই কথাগুলো আওড়াতে থাকে নীল। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে কথার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে থাকে সে। কথা ঘুমের ঘোরেই হালকা নড়ে উঠলে দৃষ্টি সরিয়ে নেয় নীল। ভেজা বালিশটা সরিয়ে কথাকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়ে নীল। সকালের মিষ্টি রোদ চোখে পড়াতে ঘুম ভেঙে যায় নীলের। কথা এখনো নীলের বুকের উপর ঘুমিয়ে আছে। সামনের চুলগুলো বরাবরের মতো চোখে এসে পড়েছে। নীল মুচকি হেসে চুলগুলো সরিয়ে কথার কপালে একটা চুমু এঁকে দিয়ে আস্তে করে বিছানা ছেড়ে উঠে পড়ে। পার্লার থেকে বিউটিশিয়ানরা এসে কথাকে সাজিয়ে দিয়ে গেছে। কিছুক্ষণ পরেই বৌভাতের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। পুরো খান বাড়িতে হই হুল্লোড় লেগে আছে। কাজের চাপে নয়নতারা বেগম আর তাহেরা বেগমের জীবন যায় যায় অবস্থা। যেই কারণেই বিয়েটা হোক, এখন কথা খান বাড়ির বড় বউ, এজন্য সবকিছু নিখুঁত হতেই হবে। নজরুল সাহেবের করা আদেশ, পান থেকে চুন যেন না খসে। মেহমানে ভর্তি খান বাড়ি, তবুও পিনপতন নীরবতা বিরাজ করছে। নজরুল সাহেব অন্দরমহলের এক কোনায় সোফায় বসে আছেন। চোখে মুখে চিন্তার ছাপ, কিন্তু তবুও চোয়াল শক্ত করে চুপ করে আছেন। মেহমানদের মধ্যে অনেকেই কানাঘুষা শুরু করে দিয়েছেন। কানাঘুষার শব্দ নজরুল সাহেবের কানেও আসছে। কিন্তু এই মুহূর্তে মৌনতা অবলম্বন করাই বুদ্ধিমানের কাজ। নজরুল সাহেব সোফা ছেড়ে উঠে নিজের ঘরের দিকে অগ্রসর হলেন। ঘরে তাহেরা বেগম আর নয়নতারা বেগম আগে থেকেই উপস্থিত ছিলেন। নয়নতারা বেগম এতক্ষণ চুপ করে থাকলেও স্বামীকে দেখে বাজখাই গলায় চেঁচিয়ে উঠলেন, আমি আগেই বলেছিলাম ওই মেয়েকে এ বাড়ির বউ করিয়েন না। কিন্তু আপনারা আমার একটা কথাও শুনেননি। এখন দেখেন বংশের মুখে চুনকালি মেখে দিল এই মেয়ে। আহা নয়ন, শান্ত হ। এখনো তো সবকিছু প্রমাণ হয়নি। হতে পারে ডাক্তার ভুল বলেছে। তাহেরা বেগম, আপা তুমি এখনো বলছো ডাক্তার ভুল বলেছে? ওই মেয়ে না জানি কোথায় থেকে পেট বাঁধিয়ে নিয়ে এসে এখনো আমার নীলের ঘাড়ে চেপেছে। আমি আগেই বলেছিলাম মুনতাহাকে নীলের বউ বানানোর কথা। মুনতাহা বাড়ির বউ হলে অন্তত আজ এই দিন দেখতে হতো না। নয়নতারা বেগমের যুক্তির সামনে তাহেরা বেগমও চুপ হয়ে যায়। কিছুক্ষণ আগে বৌভাতের অনুষ্ঠানে বাড়ি ভর্তি মেহমানের সামনে কথা মাথা ঘুরে নিচে পড়ে যায়। তাড়াহুড়া করে নজরুল সাহেব ডাক্তার আনালে, ডাক্তার কথার চেকআপ করে জানায় কথা অনসত্তা। যদিও কথার অন্তঃসত্ত্বা হওয়ার ব্যাপারটা শুধু পরিবারের মানুষ জানে। কিন্তু বাড়ির থমথমে পরিবেশ দেখে মেহমানরা তাদের মনমতো কাহিনী রটতে শুরু করে দিয়েছে। তাহেরা বেগম নিচে নেমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।
মেহমানদের বুঝিয়ে শুনিয়ে খাবার খাওয়াতে পাঠিয়ে নীরব আর রাজীবকে দায়িত্ব দিলেন তদারকির। এদিকে কথা তার ঘরের দরজায় খিল এঁটে অঝরে কেঁদে যাচ্ছে। যেই ভয়টা সে পাচ্ছিল সেটাই সত্যি হয়ে গেল। কালই ভেবেছিল হয়তো সে মা হতে চলেছে, কিন্তু এই কথাটা যে এভাবে সবার সামনে বেরিয়ে আসবে সেটা কে জানত। নীলও বাসায় নেই, কিছু কাজে গেছে, কখন ফিরবে কেউ জানে না। নীল পাশে থাকলে কথার নিজেকে এতটা অসহায় মনে হতো না। নয়নতারা বেগম আর মুনতাহার গা ঝালানো কথা বার্তা সহ্য করার শক্তি পেত কথা নীল তার পাশে থাকলে। কিন্তু নীল নেই, অবশ্য নীলের দোষ দেওয়া যায় না। সে জানত না যে কথা প্রেগন্যান্ট। নীল জানলে হয়তো পরিস্থিতি এত বিগড়ে যেত না। কথা দরজাটা খোল, প্লিজ দরজাটা খোল। বাইরে থেকে অনবরত দরজা ধাক্কাতে ধাক্কাতে কথাকে ডাকছে নিতু। নিতুর কণ্ঠ শুনে কথা তড়িঘড়ি করে দরজা খুলে দিয়ে নিতুকে ঝাঁপটে ধরে কান্না শুরু করে দিল। নিতু কথাকে সামলানোর চেষ্টা করছে কিন্তু কথা থামছে না। নিজের পাপ পেটে নিয়ে ঘোরার আগে বুঝি মনে ছিল না যে এখন কান্না করছ। দরজার সামনে দাঁড়িয়ে মুনতাহা মুখে ব্যঙ্গাত্মক হাসি নিয়ে কথাটা বলল। মুনতাহা আপু, তুমি এসব কি বলছ? নিতু। কেন নিতু? ডাক্তার যখন বলল কথা অনসত্তা তখন তো তুই সামনেই ছিলি, শুনিসনি বুঝি? শুনেছি, কিন্তু সেই সাথে এটাও শুনেছি যে ডাক্তার ল্যাবে নিয়ে টেস্ট করতে বলেছে। তার ধারণা ভুলও হতে পারে। ও তাই নাকি? আচ্ছা, তাহলে ওই প্রেগন্যান্সি টেস্ট কিটটা? ওটাও ভুল, তাই না? এসব কিট অনেক সময় ভুল রিপোর্ট দেয়। আর কতভাবে ডিফেন্ড করবি এই চরিত্রহীন মেয়েটাকে? কালকে বিয়ে হয়েছে আর আজকেই ম্যাডাম প্রেগন্যান্ট। না জানি কার পাপ নীলের ঘাড়ে চাপানোর ফন্দি এঁটেছে। মুনতাহা আপু, তুমি চুপ করবা। ওকে চুপ করাচ্ছিস কেন? মিথ্যা কিছু তো আর বলেনি মুনতাহা। পিছন থেকে নয়নতারা বেগম চেঁচিয়ে উঠলেন। মা, তুমিও। তোমরা শুরুটা করেছ কি বলো তো? একবার কথার অবস্থাটা তো দেখো। তোর এত বুঝতে হবে না। জামাই বাবাজি নিচে আছেন, তার কাছে যা। বেচারা নিজের বোনের কুকর্মের কথা শুনে কেমন আছে কে জানে। নিতু কিছু বলতে গিয়েও থেমে গেল। এই মেয়ে, নিজের এই পাপী মুখ নিয়ে আমার ছেলের জীবন থেকে চলে যা। যেদিন থেকে আমার ছেলের দিকে নজর দিয়েছিস সেদিন থেকে তুফান শুরু হয়ে গেছে নীলের জীবনে। কোনো তাবিজবোজ করে আমার ছেলের মাথা খেয়েছিস কে জানে। সেসব কিছু মেনে নিলেও এখন অন্যের পাপ আমরা মানতে পারব না। চলে যা আমার ছেলের জীবন থেকে। নয়নতারা বেগমের কথায় কথার কান্নার বেগ আরও বেড়ে যায়। নয়নতারা বেগম কথার চোখের পানিকে নাটক ভেবে নাক ছিটকে সেখান থেকে চলে যায়। দেখো কথা, তুমি বয়সে আমার কত ছোট, কিন্তু তুমি যে একটা পাক্কা খেলোয়াড় এটা আমি মেনে গেছি। মুনতাহা মানে? এই রূপের জাল বুনে ছেলেদের ফাঁসাও। এতদিন ভাবতাম তুমি শুধু মিষ্টি মিষ্টি কথা বলে ছেলেদের হাত করো, যেমনটা নীলকে করেছ। কিন্তু এখন আমি বুঝতে পেরেছি তুমি তো শরীর দেখিয়ে ছেলেদের বশ করো। বাহ বাহ, কত ভালো বিদ্যা শিখেছ এতটুকু বয়সেই। আপনার সামনে হাত জোর করে বলছি এসব বলবেন না। আমি ওমন মেয়ে নই। তুমি যে কেমন মেয়ে সেটা তো দেখতেই পাচ্ছি। বিয়ের আগেই পেট বাঁধিয়ে ফেলেছ, কিন্তু বাচ্চাটা কার তার তো কোনো ঠিকই নেই। আচ্ছা, কথা এমন নয় তো যে এতগুলো পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করেছ যে তোমার গর্ভে কার সন্তান সেটা তুমি নিজেই জানো না। প্লিজ থামুন। ও তাহলে এটাই আসল কথা? তা কয়টা পুরুষের সাথে ছিল তোমার শারীরিক সম্পর্ক?
নীলকেও কি এভাবেই ফাঁসিয়েছ? বিয়ের আগে কতবার শুয়েছ নীলের সাথে? চুপ করুন দয়া করে। সরি, চুপ করে থাকতে পারছি না। অনেক কিউরিওসিটি হচ্ছে জানার। কয়জনের সাথে বেড শেয়ার করেছ? হিসেব আছে নাকি কয়জনের বিছানার খোরাক হয়েছ? নাকি হিসেবের বাইরে ছিল সব? কথাটা বলার সাথে সাথে মুনতাহার গালে ঠাস করে একটা থাপ্পড় পড়ল। থাপ্পড়ের বেগটা এতটাই তীব্র ছিল যে মুনতাহা ছিটকে মেঝেতে পড়ে যায়। এতক্ষণ চোখ মুখ খিচে কান্না করছিল কথা। আচমকা থাপ্পড়ের শব্দে চোখ খুলে তাকাতেই দেখে নীল তার সামনে দাঁড়িয়ে। রাগে নীলের মুখ রক্তবর্ণ ধারণ করে আছে। চোখ দিয়ে মনে হচ্ছে আগুন ঝরে পড়ছে। কথা নীলকে দেখে আর নিজেকে ধরে রাখতে পারল না। নীলের বুকের উপর আছড়ে পড়ল। নীলকে পেয়ে যেন কথার কান্না আরো বেড়ে গেল। মুনতাহা, আমার হাতে খুন হতে না চাইলে বের হও আমার ঘর থেকে। নেক্সট টাইম কথার সাথে এভাবে কথা বললে তোমার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলব। আমাদের ধারে কাছেও যেন না দেখি আর তোমাকে। যাও। আই সেইড গেট আউট। নীলের ধমকে মুনতাহা ভয় কুকড়ে সেখান থেকে পালায়। মুনতাহা চলে গেলে নীল কথার মুখ তার দুহাতের আঁচলে তুলে ধরে। কি হয়েছে, তুই কাঁদছিস কেন? মুনতাহা তোকে এত বাজে বাজে কথা বলছিল আর তুই কি না মুখ বন্ধ করে শুধু শুনে যাচ্ছিলি? একটা কথার উত্তরও কেন দিসনি? তুই তো এত দুর্বল ছিলি না, তাহলে আজ কেন উত্তর দিতে পারলি না? কথা কিছু বলার আগেই নয়নতারা বেগম পিছন থেকে বলে উঠেন, কিছু বলার মুখ থাকলে তো বলবে। যেই কুকর্ম করেছে তারপর আবার উত্তর দেবে কোনো মুখে? এসব কি বলছো মা? যা বলছি ঠিক বলছি। একটা চরিত্রহীন। উত্তর আশা করা যায়, তুই বল। মা, কথার সম্পর্কে আমি একটা বাজে কথা সহ্য করব না। বাজে কথা না বাবা, তুই সত্যিটা জানিস না তাই ওকে দুধে ধোয়া তুলসী পাতা মনে করছিস। কিন্তু এই মেয়ে তো, ছি ছি ছি, আমার তো মুখে আনতেই গা ঘিন ঘিন করছে। কি এমন হয়েছে যার জন্য তোমরা সবাই কথার সাথে এমন ব্যবহার করছো? নয়নতারা বেগমের পাশেই মুনতাহা দাঁড়িয়ে ছিল। হঠাৎ সে সামনে এসে বলতে শুরু করে, কথা মা হতে চলেছে নীল। না জানি কার পাপের ফসল পেটে নিয়ে তোমাকে ফাঁসিয়ে নিজের বাচ্চার বাবা বানাতে চেয়েছিল। মুনতাহার কথায় যেন নীলের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। কথা মা হতে চলেছে। মুহূর্তের জন্য নীল থমকে গেছে। কথা প্রেগন্যান্ট। নীল একবার কথার দিকে তাকালো কথাটার সত্যতা যাচাই করার জন্য। নীলের জিজ্ঞাসু দৃষ্টির অর্থ বুঝতে পেরে কথা ফুপাতে ফুপাতে ঘাড় উপর নিচ করে হ্যাঁ সম্মতি দিল যে সে সত্যি মা হতে চলেছে। নীলের যা বোঝার সে বুঝে গেছে। আর কিছু জানার প্রয়োজন নেই তার। নিঃসন্দেহে বাচ্চাটা তার। লুকিয়ে বিয়ে করার পর টানা 1 মাস সে কথার সাথেই থেকেছে। কিন্তু আজ তার একটা ভুলের জন্য সবার সামনে কথাকে চরিত্রহীন উপাধি পেতে হল। নীলের এখন বোধ হচ্ছে যে সেদিন নজরুল সাহেবকে বিয়ে করার কথা না বলে সে কত বড় ভুল করেছে। শুনেছিস? শুনেছিস তুই তোর সতীসাধ্যী বউ কি করেছে? ছি ছি ছি, এলাকার মানুষজন জানতে পারলে আমাদের পরিবারের কত থু হবে ভাবতে পারছিস তুই নীল? নয়নতারা বেগম পুনরায় গর্জে উঠলেন কথার উপর। নয়নতারা বেগমকে থামানোর উদ্দেশ্যে নজরুল সাহেব বলতে শুরু করলেন, নয়ন তুমি থামো। নীল, দেখো, ঘটনাটা এত দ্রুত ঘটে গেছে যে কিছুই বুঝে উঠতে পারছি না কি বলা উচিত বা করা উচিত। নীল কিছু বলতে যাবে তার আগেই কাব্য হন্তদন্ত হয়ে ঘরের ভিতর ঢুকে পড়ল। কাব্যকে দেখে কথার মনে এক ফোঁটা আশার আলো ফুটে উঠল।
আর যে যাই বলুক তার ভাইয়া তাকে ভুল বুঝবে না কখনো। তার কাব্য ভাইয়া তার সব কথা শুনবে, বাকি সবার মতো তাকে অপবাদ দেবে না। কথা নীলকে ছেড়ে কাব্যের সামনে এগিয়ে যেতেই কাব্য ঠাস করে কথার গালে একটা চড় বসিয়ে দেয়। এমনিতেই শরীর দুর্বল, তার ওপর চড়টা সহ্য করতে না পেরে কথা নিচে পড়ে যায়। কাব্য, তোর সাহস কি করে হয় কথার গায়ে হাত তোলার? নীল, নীল তুই এই ব্যাপারে প্লিজ আমার আর কথার মধ্যে আসবি না। আমাকে কথা বলতে দে। কথা দুচোখের পানি মুছে নিজেকে সামলে উঠে দাঁড়াল। ভাইয়া তুই আমাকে মারলি, একটা বারও আমাকে জিজ্ঞেস করলি না কি হয়েছে? বাকি সবার মতো তুইও আমাকে অবিশ্বাস করে অপবাদ দিয়ে দিলি। বিশ্বাস করার মতো আর কি বাকি আছে কথা? তুই অনসত্তা, তাও আবার বিয়ের আগে। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে যে তুই একটা খারাপ মেয়ে? ভাইয়া, আজ তোকে বোন বলে পরিচয় দিতে আমার লজ্জা হচ্ছে। এই বাচ্চার কোনো পিতৃ পরিচয় আছে নাকি নেই? উত্তর দে। কথা বাক্রুদ্ধ হয়ে কাব্যের দিকে তাকিয়ে আছে। কথা ভেবেছিল কাব্য তাকে সাপোর্ট করবে, কিন্তু না, কাব্য বাকি সবার মতোই বলছে। আজ কথার নিজের উপর ঘৃণা হচ্ছে। তার সন্তান জন্ম নেওয়ার আগেই সকলের চোখে তার পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন জেগেছে। মা হিসেবে সে কলঙ্ক। তার অনাগত সন্তানকে সবাই পাপের ফসল বলছে, আর সে মূর্তির মতো সব মুখ বুজে দেখে যাচ্ছে। এই মেয়ে আমার বাড়িতে আর থাকতে পারবে না। জামাই বাবাজি, তুমি তোমার বোনকে নিয়ে যাও। যার পাপ গর্ভে নিয়ে ঘুরছে তার কাছেই দিয়ে দিও। আমার ছেলেকে মুক্তি দাও এখন। নয়নতারা বেগম, চুপ করো তোমরা। সত্যিটা না জেনে কেউ আর কোনো কথা বলবে না। কথার প্রতি সবার অপবাদ মানতে না পেরে এক প্রকার গর্জে উঠে কথাটা বলল নীল। তুই এই চরিত্রহীন মেয়ের জন্য আমাদের সাথে গর্জে কথা বলছিস নীল? এই দিন দেখার জন্য বুঝি তোকে পেটে ধরেছিলাম? নয়নতারা বেগম, কথা চরিত্রহীন নয় মা। কথা ঠিক ততটাই পবিত্র যতটা তোমার কাছে নিতু পবিত্র। নিতুর সাথে এই কলঙ্কিনীর তুলনা দিস না নীল। অন্তত আর যাই হোক নিতু বিয়ের আগেই পরপুরুষের সাথে ছি। পরিস্থিতির সুযোগ নিয়ে মুনতাহা বলে উঠে, যেই মেয়ে তার গর্ভের সন্তানের পিতৃপরিচয় দিতে পারে না, সে কিভাবে পবিত্র হয় নীল? উইল ইউ জাস্ট শাট আপ মুনতাহা? তোমাকে কিছুক্ষণ আগেই মানা করেছি আমার আর কথার থেকে দূরে থাকবা, তারপরেও বেহায়ার মতো এসে পড়েছ নাক গলাতে। নীল, মুনতাহাকে চুপ করাচ্ছিস কেন? মুনতাহা তো ঠিকই বলেছে, কথার গর্ভের সন্তানের তো কোনো পিতৃপরিচয়ই নেই। নয়নতারা বেগম, কথার গর্ভের সন্তানের পিতৃপরিচয় নেই কে বলেছে তোমাদের? সেই কখন থেকে আজেবাজে বকে যাচ্ছ? একটা বার আমাদের কথা শুনেছ নাকি শোনার চেষ্টা করেছ? নজরুল সাহেব পাশে থেকে গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, কি বলতে চাও তুমি স্পষ্ট করে বলো। বাবা, কথার গর্ভের সন্তান কোনো পাপের ফসল নয়। এই সন্তান আমাদের ভালোবাসার প্রতীক। কথা আমার সন্তানের মা হতে চলেছে। নীলের বলা কথায় মুহূর্তের জন্য পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায়। যদিও এই মুহূর্তে ঘরে পরিবারের প্রায় অনেকে উপস্থিত, তবুও বাইরে থেকে মনে হবে ঘর একদম খালি। কারো মুখে কোনো কথা নেই। মাঝে মধ্যে কথার ফুপিয়ে উঠার শব্দ ভেসে আসছে কানে। নীরবতা ভেঙে নয়নতারা বেগম বাজখাই গলায় চেঁচিয়ে উঠলেন, এত অধঃপতন হয়েছে তোর নীল। এই খারাপ মেয়েটার জন্য তুই সব দোষ নিজের ঘাড়ে নিচ্ছিস। কথাকে যেন কোনো কথা শুনতে না হয়, তাই ওর পাপকে তুই নিজের পরিচয় দিচ্ছিস। মা কি সব উল্টা পাল্টা বলছ? আর আমার সন্তানকে বারবার পাপ বলছ কেন? ওর কোনো দোষ নেই।
ও তো এখনো এই পৃথিবীতে আসেওনি। ও নিষ্পাপ। ভুল যা করার আমরা করেছি, শাস্তি পেতে হলে আমরা পাব। আমাদের সন্তানকে কিছু বলতে পারবে না। দেখছেন আপনি, আপনার ছেলের মাথা খারাপ হয়ে গেছে। এই নষ্টা মেয়েটাকে বাঁচানোর জন্য সব দোষ নিজের ঘাড়ে নিয়ে নিচ্ছে। মা, তুমি যদি আর একবারও কথাকে নষ্টা মেয়ে বলেছ তাহলে আমি ভুলে যাব তুমি আমার মা। ছি ছি নীল, তুই আমার সাথে এই ব্যবহার করতে পারলি? এই দিন দেখার জন্য তোকে পেটে ধরেছিলাম আমি। আমাকে ক্ষমা করে দাও মা। কিন্তু তুমিই বলো, আমার সন্তানের জন্ম পরিচয় নিয়ে যেখানে প্রশ্ন উঠছে সেখানে আমি কিভাবে চুপ করে থাকি? নজরুল সাহেব পাশের সোফায় বসেছিলেন। নীল আর নয়নতারা বেগমের কথা কাটাকাটি ক্রমশ বাড়তে থাকলে তিনি উঠে দাঁড়ায়। নজরুল সাহেবের চোখ রাঙানিতে নয়নতারা বেগম চুপ হয়ে যায়। কি বলতে চাইছ সবটা স্পষ্ট করে বলো নীল। কথার সন্তানের বাবা কি সত্যি তুমি? জি বাবা, এই সন্তান আমার, আমিই ওর বাবা। তার মানে তোমাদের বিয়ের আগে থেকেই অবৈধ সম্পর্ক ছিল? না বাবা, কথা আর আমার সম্পর্ক অবৈধ ছিল না। আমাদের সম্পর্ক শতভাগ বৈধ এবং হালাল ছিল। তুই আবার মিথ্যে বলছিস নীল এই মেয়েকে বাঁচানোর জন্য। নয়নতারা বেগম, আম্মা ঠিক বলছে নীল। তুই কেন কথার কুর্কমের ভার নিজের কাঁধে নিচ্ছিস? কাব্য, কাব্য, আমার ভাবতেই অবাক লাগছে তুই কথার ভাই হয়ে কথাকে এভাবে বলতে পারলি কিভাবে? তোর নিজের বোনকে বিশ্বাস করতে পারলি না? তোর দ্বারা এটা আশা করিনি কাব্য। বাকি সবার কথা বাদ দিলেও তোর তো অন্তত কথাকে বিশ্বাস করা উচিত ছিল। নীল, এত কিছু হয়ে যাওয়ার পর বিশ্বাস কি করে করি? কাব্য, ভাইয়া, আমি কোনো অন্যায় করিনি। আপনারা সবাই আমাকে যা ইচ্ছে তাই বলছেন বলুন, কিন্তু আমার অনাগত সন্তানের কোনো দোষ নেই। কথা, চোরের মায়ের বড় গলা। একে তো কার না কার পাপ পেটে নিয়ে ঘুরছিস, তার উপর বড় বড় কথা। নয়নতারা বেগম, মা তুমি থামবে? কি বারবার পাপ পাপ বলছ? আমি যে বারবার বলছি এটা আমার সন্তান কানে যাচ্ছে না তোমার? আমি কথাকে আরো 2 মাস আগে বিয়ে করেছি, সেটা তোমাদের কাউকে না জানিয়ে। আর এই সন্তান আমার। নীলের মুখ থেকে বিয়ের কথা শুনে আরেক দফা বজ্রপাত হল খান বাড়িতে। সবাই বাকরুদ্ধ দৃষ্টিতে কথা আর নীলের মুখের দিকে তাকিয়ে আছে। নীলের মুখ থেকে বিয়ের কথা শুনে নয়নতারা বেগম নিশ্চিত হয়ে গেছেন যে কথার বাচ্চার বাবা নীলই। কারণ নীল আর কথার মধ্যে প্রেমের সম্পর্ক অনেক আগে থেকেই দেখেছে সে। বাড়ির সবাই হতবাক হয়ে আছেন, কিন্তু সবচেয়ে খারাপ অবস্থা নজরুল সাহেবের। কিছুদিন আগেই মেয়ে নিতুর কাছে থেকে এমনই একটা ঝটকা পেয়েছিলেন তিনি। পালিয়ে বিয়ে করে তার মান সম্মান ডুবিয়েছিল সে। বহু কষ্টে নিজেকে সামলে পুনরায় তার সম্মান আগের পর্যায়ে নিয়ে গেছেন, কিন্তু সেই একই কাজ এখন আর ছেলেও করে ফেলল। আর অল্প কয়েকদিনের মধ্যেই নির্বাচন। নীলের এই বোকামির কথা বাইরে জানাজানি হলে দ্বিতীয়বার চেয়ারম্যান পদে তাকে কেউ মেনে নেবে না। নীরবতা কাটিয়ে নীল আবার বলতে শুরু করে, কথা আর আমি একে অপরকে আগে থেকেই ভালোবাসতাম, কিন্তু যখন কিশোর চাচা কথা আর আদনানের বিয়ে ঠিক করে দেন, তখন কথাকে হারানোর ভয় আমার মনে জেঁকে বসে। বেকার ছিলাম, কিশোর চাচা আমাকে পছন্দ করতেন না, সব মিলিয়ে সরাসরি বিয়ের প্রস্তাব দিতে ভয় পাচ্ছিলাম। তখন হুট করে মাথায় আসে পালিয়ে বিয়ে করব। যেই ভাবা সেই কাজ, পালিয়ে বিয়ে করে নিলাম কথাকে। কিন্তু সেখানেও আমি দুর্বল পড়ে গেলাম, বিয়ে করা সত্ত্বেও কথাকে স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়ি আনতে পারিনি। নিতু আর কাব্যের বিয়ের পর যখন বাবাকে আমার আর কথার বিয়ের কথা বলতে গিয়েছিলাম, সেদিনও সাহস করে উঠতে পারিনি।
আমার দুর্বলতার কারণেই আজ আমাদের এই পরিণতি। আমাদের ভুলের শাস্তিই আমাদের অনাগত সন্তানকে পেতে হচ্ছে। এই পৃথিবীতে আসার আগেই ওকে সবাই পাপের ফসল বলছে, কিন্তু ওর কোনো দোষ নেই। ভুলটা আমার। আমি ভয় পেয়েছিলাম যে আমাদের বিয়ের কথা জানতে পারলে বাবা অনেক কষ্ট পাবেন। হঠাৎ ঠাস করে শব্দ হলে সবাই ধরফরিয়ে সামনের দিকে তাকাতেই দেখে নীল গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর নজরুল সাহেব অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছেন নীলের দিকে। এইমাত্র তিনি নীলকে চড় মেরেছেন। নীল অন্যায় করেছে, এটা তার প্রাপ্য শাস্তি সে জানে, তবুও তার দুচোখ টলমল করছে। নজরুল সাহেব ক্রুদ্ধ কণ্ঠে বললেন, সন্তানদের সুশিক্ষা দেওয়ার ব্যাপারে মা বাবা হিসেবে আমরা ব্যর্থ। প্রথমে নিতু আর তুমি দুজনেই এক কাজ করেছ। একইভাবে দুজনে আমার মান সম্মান ডুবিয়েছ। নয়নতারা, এই সব দোষ তোমার। তুমি তোমার সন্তানদের নিয়ন্ত্রণ করতে পারোনি। বাবা প্লিজ আমাকে ক্ষমা করে দাও। নীল, ক্ষমা। তুমি আমার অহংকার ছিলে নীল। আর সেই তুমি কি না, ছি। আর এক মুহূর্ত আমি তোমাকে সহ্য করতে পারছি না। বেরিয়ে যাও তোমরা আমার বাড়ি থেকে। নজরুল সাহেবের কথার উপর কথা বলার সাহস খান বাড়িতে কারো নেই। বৌভাতের অনুষ্ঠান মাটি হয়ে গেছে অনেকক্ষণ আগে। কাব্য আর নিতু কথাকে তাদের সাথে না নিয়েই বাড়ি চলে গেছে। মেহমানদের খাইয়ে বুঝিয়ে সুঝিয়ে বিদায় করে দিয়েছেন নজরুল সাহেব। নয়নতারা বেগম ছেলেকে হারানোর কষ্টে বিলাপ করছেন আর কথাকে যা মুখে আসছে বলে যাচ্ছেন। তার ভাষ্যমতে নীলকে নজরুল সাহেব কথার জন্য বাড়ি থেকে বের করে দিয়েছেন। যা কিছু হয়েছে সবকিছুর জন্য কথা দায়ী। কাব্য আর নিতু একা বাড়ি ফিরলে কলি বেগম আর কিশোর সাহেবে উদ্বিগ্ন হয়ে জানতে চায় তারা কোথায়। উত্তরে কাব্য খান বাড়িতে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা কিশোর সাহেবকে খুলে বলে। তাহেরা বেগম নজরুল সাহেবকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছেন অনবরত, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তিনি তার সিদ্ধান্তে অটল। যত যাই হয়ে যাক না কেন নীল আর কথাকে আজ খান বাড়ি ছেড়ে যেতেই হবে। নীল তার নিজের আর কথার কাপড় গুছিয়ে কথার হাত ধরে নিচে নামতে শুরু করল। নীল, আমরা বাবাকে বোঝাতে পারি, আমাদের ভুলের জন্য ক্ষমা চাইতে পারি। বাবা আমাদের রাগের মাথায় যেতে বলেছেন, আমরা তো তার রাগ ভাঙাতে পারি। যদি রাগ ভাঙাতে পারতাম তাহলে কি চেষ্টা করতাম না বল। বাবা অনেক রাগী সেটা আমি আগেই জানতাম। শেষ চেষ্টা করেই দেখি না। জানি না। নীল কথার হাত ধরে সিঁড়ি বেয়ে নেমে সদর দরজার ঠিক সামনে চলে এসেছে। পাশেই নয়নতারা বেগম বসে আহাজারি করছেন। তার একমাত্র ছেলে, তার কলিজার টুকরা তাকে ছেড়ে চলে যাচ্ছে। তাইবা আর তানিয়া এতক্ষণ তার বাবাকে বোঝাচ্ছিল নীলকে বাড়ি থেকে না তাড়াতে। কিন্তু নজরুল সাহেব তার নির্ণয় থেকে এক চুলও নড়েনি। কথা একবার নজরুল সাহেবের কাছে ক্ষমা চাইতে যাবে, কিন্তু নীল হাত টেনে আটকে ধরে কথাকে। চোখের ইশারায় সে বোঝায় কোনো লাভ হবে না। আর কোনো উপায় না পেয়ে নীল আর কথা সদর দরজার দিয়ে বেরিয়ে যেতে থাকে। তারা বাসা থেকে বেরিয়ে যাবে ঠিক সেই মুহূর্তে নজরুল সাহেব পিছন থেকে ডেকে উঠেন। নীল, আমি তোমাকে আমার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছি। আমার বৌমা আর দাদাভাইকে নিয়ে যাচ্ছ কেন? নজরুল সাহেবের কথায় নীল খানিকটা অবাক হয়ে কথার হাত ছেড়ে দেয়। নজরুল সাহেব বসা থেকে উঠে দাঁড়িয়ে আবার বলতে শুরু করেন, আমার বৌমা আর দাদাভাই কোথাও যাবে না। আমার বংশের প্রথম নাতি নাতনি আসতে চলেছে। আর সে কি না তোমার সাথে সাথে রাস্তায় ঘুরবে? সে তো আমি হতে দিতে পারি না। এই বাড়ি থেকে তুমি একা যাবে। নজরুল সাহেবের কথায় নীল হতবাক হয়ে দাঁড়িয়ে আছে।
সে বুঝতে পারছে না সে কি করবে। নয়নতারা বেগম স্বামীর কথা শুনে মনে হলো কান্নার বেগ আরও বাড়িয়ে দিলেন। কথার জন্য নজরুল সাহেবের এত দরদ, অথচ নিজের সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন। কথা নীলের হাতের মুঠোয় থেকে নিজের হাত ছাড়িয়ে ধীর পায়ে নজরুল সাহেবের সামনে এসে দাঁড়াল। বাবা, আপনার বৌমা যে তার স্বামীকে ছাড়া এই বাড়িতে থাকতে পারবে না। ভুল যা করার আমরা দুজনে করেছি, শাস্তিও তো দুজনেরই পেতে হবে। আমি আমার নাতি নাতনির কষ্ট হতে দিতে পারব না, তাই তোমরা এখানেই থাকবে। নীল যাবে। আপনার নাতি নাতনি তাদের বাবাকে ছাড়া কিভাবে থাকবে? আর আপনি বা আপনার বড় ছেলেকে ছাড়া কিভাবে থাকবেন? নজরুল সাহেব কিছুক্ষণ থম মেরে বসে রইলেন, হয়তো কিছু একটা চিন্তা করছেন। বাবা, আমরা ভুল করেছি, আমাদের কি একবার ক্ষমা করা যায় না? আমাদের ক্ষমা করে দিন বাবা, নিজেদের থেকে দূর করবেন না আমাদের। সন্তান ভুল করলে বাবা মা তাকে সঠিক পথ দেখায়। নিজেদের থেকে দূরে সরিয়ে দিলে ভুলটা কিভাবে শুধরাবো আমরা? একটা সুযোগ দিন আমাদের বাবা। কথাগুলো এক নাগারে বলে কথা দম নিল। নীল এখনো লাগেজ হাতে আগের ভঙ্গিতেই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নজরুল সাহেব কিছুক্ষণ বসে থেকে দাঁড়িয়ে নীলের কাছে গেলেন। আশ্চর্যজনকভাবে নীলকে জড়িয়ে ধরলেন নজরুল সাহেব। বাবার এভাবে জড়িয়ে ধরায় অনুশোচনায় নীলের দুচোখ পানিতে ভরে যায়। আমাকে ক্ষমা করে দাও বাবা। একটা সুযোগ দেও নিজের ভুলগুলো শুধরানোর। নিজের থেকে দূর করো না বাবা। অন্য কোনো শাস্তি দাও। তোমাদের থেকে দূর হয়ে যে আমরা ভালো থাকতে পারবো না। আমি তোমাদের চাইলেও শাস্তি দিতে পারবো না নীল। শত অন্যায় করলেও দিন শেষে তোমরা আমাদেরই সন্তান। যাও, ঘরে যাও। নজরুল সাহেব রূপাকে ডেকে লাগেজ নীলের ঘরে পাঠিয়ে দিলেন, লাগেজের সব জিনিস গুছিয়ে রাখার জন্য। নয়নতারা বেগম ছেলেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করা শুরু করে দিলেন। মা, কাঁদছ কেন? নীল, আজকে মনে হয়েছিল আমার কলিজার টুকরা আমাকে ছেড়ে চলে যাবে। তোদের অনেক কষ্ট দিয়েছি নীল, আমাকে মাফ করে দে বাবা। মুনতাহার মাকে কথা দিয়েছিলাম যে মুনতাহাকে তোর বউ বানাবো। এজন্যই এত কিছু করেছিলাম তোকে আর কথাকে আলাদা করতে। কথা, আমাকে ক্ষমা করে দে মা। তোর সাথে অনেক অন্যায় করেছি। হাত জোর করে নয়নতারা বেগম কথার দিকে এগিয়ে গেলেন। কথা এগিয়ে গিয়ে নয়নতারা বেগমের হাত চেপে ধরলেন। ছি মা, এসব কি বলছেন? আপনি আমার মা, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন, এটা তো হতে পারে না। আমার আপনাদের সবার কাছে ক্ষমা চাওয়া উচিত। আমার জন্যই নীলকে সবার কাছে মিথ্যা বলতে হয়েছে। না বৌমা, তোমার কোনো দোষ নেই। ঠিক বলেছিস নয়ন। ছোট মানুষ ওরা, না বুঝে যেই ভুলটা করেছে সেটা তো আর পাল্টানো যাবে না। তবে সব ভুলে নতুন করে সব শুরু করা যাবে। তাহেরা বেগম, নিতু, তুমি কি আগে থেকে জানতে কথা আর নীলের সম্পর্কের ব্যাপারে? কাব্য, নিতু কিচেনে কাচের গ্লাস পরিষ্কার করছিল। কাব্য এর আকস্মিক প্রশ্নে তার হাত থেকে কাচের মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে ভেঙে যায়। খান বাড়িতে কাব্যের রাগ দেখে ভীষণ ভয় আছে নিতু। এখন যদি সে কাব্যকে বলে দেয় সবকিছু সে জানত, তাহলে কাব্য কিভাবে রিয়েক্ট করবে কে জানে। কাব্য কর্কশ কণ্ঠে আবারও জিজ্ঞেস করে। উত্তর দিলে না যে। তুমি কি জানতে ওদের সম্পর্কের কথা? নিতু আমতা আমতা করতে করতে না সূচক উত্তর দেয়। কিন্তু তার কপাল বেয়ে পড়ে যাওয়া চিকন ঘাম কাব্যের চোখ এড়ায়নি। সত্যি করে বলো নিতু, তুমি সব জানতে তাই না? নিতুর হাত ধরে হেঁচকা টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে। কাব্যের ধমকে নিতু ভয় কুঁকড়ে গেছে। কম্পিত কণ্ঠে সে বলল,
আমি জানতাম কথা ভাইয়াকে ভালোবাসে, কিন্তু তারা যে বিয়ে করেছে সেটা জানতাম না। কাব্য নিতুর হাতটা ছেড়ে দিয়ে বলল, তোমরা প্রত্যেকে আমাদের ঠকিয়েছ। তুমি, তোমার ভাই, এমনকি আমার নিজের বোনও। বিশ্বাস করুন, আমি ওদের প্রেম বা বিয়ে সম্পর্কে কিছুই জানতাম না। শুধু জানতাম কথা ভাইয়াকে। থামো, আর কিছু শুনতে চাই না। অনেক শুনেছি আর অনেক দেখেছি। আমার কথাটা তো শুনুন। আর কি শোনার বাকি আছে? তোমার ভাই আমার বন্ধুত্বকে ঠকিয়েছে। আর আমার আপন বোন, আমার রক্ত, আমার সাথে বেইমানি করেছে। এত কিছুর পর ওদের ক্ষমা করা আমার পক্ষে সম্ভব নয়। আপনি আমার কথাটা তো শুনুন। মাথাটা একটু ঠান্ডা করুন। আজকের পর থেকে কথা আর নীলের সাথে তোমার কোনো ধরনের সম্পর্ক আমি মেনে নিতে পারবো না। আমি নিজেও ওদের সাথে কোনো সম্পর্ক রাখব না। কথার জন্য আমাকে খান বাড়িতে সবার সামনে অপমান হতে হয়েছে। ও বাড়ির জামাই আমি, তবুও সবার কাছে আমাকে ছোট হতে হয়েছে। এসব কি বলছেন কাব্য? আমার ভাইয়া আর ভাবির সাথে সম্পর্ক রাখতে মানা করছেন? তুমি যদি ওদের সাথে কোনো সম্পর্ক রাখো তাহলে আমাকে ছেড়ে দাও। আমার সাথে সব সম্পর্ক শেষ করে দাও। কাব্য, আপনি কি বলছেন এসব? আপনি আমাকে আমার ভাই আর স্বামীর মধ্যে একজনকে বেছে নিতে বলছেন? হ্যাঁ। এ বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। কাব্য নিতুকে কিছু বলার সুযোগ না দিয়েই সেখান থেকে চলে গেল। নিতু কিচেনের মেঝেতে হাঁটু ভেঙে নিচে বসে কান্না শুরু করে দিল। কিশোর সাহেব আর কলি বেগম খান বাড়িতে এসেছেন অনেকক্ষণ হয়েছে। নজরুল সাহেব আর তাহেরা বেগমের সাথে কথা বলে তাদের রাগ অনেকটাই মাটি হয়ে গেছে। যদিও তারা এ বাড়ি ভীষণ রাগ আর কষ্ট নিয়ে এসেছিলেন, কিন্তু এখন তারা তাদের অনাগত নাতিনাতনি নিয়ে মজার আলাপে মত্ত হয়েছেন। কাব্যকে খান বাড়িতে যাওয়ার জন্য নজরুল সাহেব আর কিশোর সাহেব অনেকবার বললেও সে মানা করে দেয়। স্বামীর ইচ্ছার বিরুদ্ধে সে যেতে পারেনি। তানিয়া আর তাইবা কথার ঘরে বসে আছে আর নয়নতারা বেগম নিজে হাতে কথাকে খাইয়ে দিচ্ছেন। সারাদিনের ধকলে কথার খাওয়াই হয়নি। কথার মুখে খাবার পুরে দিচ্ছেন আর রাগারাগি করছেন। তুই না খেয়ে কান্না করিস সারাদিন। এদিকে আমার দাদুভাইয়ের কিছু হলে দেখিস তোর কি করি। মা পেট ভরে গেছে আর খেতে পারবো না। চুপচাপ খা। আমার নাতি নাতনিকে কি রোগা বানাতে চাস নাকি? নয়নতারা বেগম আরেক লোকমা ভাত কথার মুখে ঢুকিয়ে দিলেন। কথা, তোর সাথে আমি আর কোনো কথাই বলবো না। ঘরে ঢুকতেই নীল রাগী গলায় কথাটা বলল। কথা বিছানায় উপুর হয়ে মোবাইলে গেম খেলছিল। নীলের কথায় অবাক হয়ে তার দিকে ফিরে তাকালো কথা। কথা বলবেন না কেন এই কিউটি কথার সাথে? তুই আমাকে একবারও বলিসনি যে তুই প্রেগন্যান্ট আর আমি বাবা হতে চলেছি। আরে কিভাবে বলবো, আমিও তো কালকেই সন্দেহ করেছিলাম, আর আজ শিওর হলাম। তো কালকেই তো বলতে পারতি। ভুলে গিয়েছিলাম। কি? তুই বাবুর মা হতে চলেছিস আর সেটা তুই ভুলে গিয়েছিলি? হ্যাঁ তো। ছাগলি। আর আপনি ছাগলির ছাগল। সর সর, সাইড দে। কেন? কি হলো? আমি আমার বাবুর সাথে কথা বলবো। আরে মাথার তার ছিঁড়ে গেল নাকি? বাবু তো মাত্র 1 মাসের। তোর সমস্যাটা কি বলতো? আমার বাচ্চার সাথে আমি কথা বলবো। নীল কথার শাড়ির আঁচল সরিয়ে পেট উন্মুক্ত করে কোমর জড়িয়ে ধরে তার বাবুর সাথে কথা বলা শুরু করে দিল। কথা এদিকে হেসে কুটিকুটি হয়ে যাচ্ছে নীলের কাণ্ড দেখে। বেশ কিছুক্ষণ নীল এভাবেই তার বাচ্চার সাথে কথা বলল। কথা বলা শেষে কথার দিকে মুখ ঘুরাতেই দেখে কথা ঘুমে বিভোর হয়ে গেছে। নীল হালকা হেসে তার ঠোঁট দুটো দিয়ে কথার ঠোঁট চেপে ধরে।
এক হাত দিয়ে কথার কোমর চেপে ধরে নীল ঘুমন্ত কথাকে অনবরত চুমু খাচ্ছে। মিনিট তিনেক এভাবে থাকার পর কথার দম ফুরিয়ে গেলে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই সে নিজেকে নীলের বাহুডোরে আবিষ্কার করে, আর নিজের ঠোঁট দুটো নীলের ঠোঁটের দখলে। কথা কিছুক্ষণ পর্যন্ত নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে, তবুও নীলের কোনো হেলদুল না দেখলে হাল ছেড়ে দেয়। নীলকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে নীলের ভালোবাসায় সাড়া দেয়। পরদিন সকালে কাব্য অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে ঘর থেকে বেরুতেই নীল আর কথাকে ড্রয়িং রুমে বসে থাকতে দেখে। এতক্ষণ স্বাভাবিক থাকলেও কথা আর নীলকে দেখে মুহূর্তেই কাব্যের চোয়াল শক্ত হয়। কাব্যের পিছন পিছন নিতু ঘর থেকে বেরিয়ে নীল আর কথাকে দেখে ঘাবড়ে যায়। কাল রাতে কাব্যের বলা প্রতিটি কথা মনে পড়লে ভয় গলা শুকিয়ে আসে নিতুর। কাব্য অফিসের ব্যাগটা হাতে নিয়ে ঘর থেকে বের হতে গেলে কথা ছুটে এসে কাব্যকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয়। কাব্য অনেক চেষ্টা করেও কথাকে ছাড়াতে না পেরে এক পর্যায়ে হাল ছেড়ে দেয়। কথাকে নিজের থেকে ছাড়ানোর চেষ্টা ছেড়ে দিয়ে কাব্য স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। প্লিজ ভাইয়া, এভাবে রাগ করে থাকিস না। আমি তোর রাগ সহ্য করতে পারি না জানিস তো। ক্ষমা করে দে আমাদের, প্লিজ। কথার কান্না সহ্য করতে না পেরে কাব্য কথাকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দেয়। চাইলেও তোর সাথে রাগ করে থাকতে পারি না কেন বলতো? ভেবেছিলাম আর কখনো কথা বলবো না তোদের সাথে, কিন্তু ইমোশনাল ব্ল্যাকমেইল খুব ভালোই করতে পারিস তুই। ভাইয়া, তুই আমাদের ক্ষমা করেছিস তো? ক্ষমা না করলে কি আর কথা বলতাম? বাবুর বাবা, তুই ওইখানে কি করছো? এখানে আসো, তোমার চাঁদমুখ খানা একটু দেখি। নীল গিয়ে কাব্যকে জড়িয়ে ধরল। দুই বেস্ট ফ্রেন্ড তাদের মধ্যাকার সব সমস্যা হাসি ঠাট্টার মাধ্যমে শেষ করে নিল। নিতু কথাকে আড়ালে ডেকে নিয়ে কানমলা দিল তাকে নীল আর কথার বিয়ের কথা না বলার জন্য। সরি রে পেতনি, তোর ভাইয়ার দোষ সব। কাউকে বলতে দেয়নি আমাকে। হু পেতনি, হু। আচ্ছা বলতো, আমি বাবুর ফুপি আম্মু হব নাকি মামি? ভাববার বিষয় তো। কথা আর নিতু সারাদিন চিন্তা করেও এই প্রশ্নের উত্তর খুঁজে পেল না। গোধূলি লগ্ন শুরু হয়েছে কিছুক্ষণ আগে। পশ্চিম আকাশে সূর্য হেলে পড়েছে। কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ার কারণে গাছপালা ভিজে পানি জমে আছে। সূর্যের আলো পড়াতে পানির ফোঁটাগুলো মুক্তোর মতো জ্বলজ্বল করছে। নদীর পার বেয়ে আঁকাবাঁকা হয়ে চলে গেছে দীর্ঘ পথ। একপাশে বড় বড় গাছপালার ছায়া লম্বা হয়ে পড়েছে। রোদের আড়ালে মেঘেরা লুকোচুরি খেলছে। সেই পথ ধরে হেঁটে যাচ্ছে নীল আর কথা। কিছুক্ষণ আগেই তারা কিশোর সাহেবের বাড়ি থেকে খান বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছে। কথা বায়না ধরাতেই পায়ে হেঁটে যাচ্ছে তারা। আজ সকালেই নীল কথার জন্য একটা নীল শাড়ি আর নীল কাচের চুড়ি এনে দিয়েছে। সেই শাড়িটাই কথা পরে আছে, সাথে কাচের চুড়ি আর দুচোখ ভর্তি কাজল। কথার খোপা থেকে কাঁটাটা খুলে দিল নীল। দমকা বাতাসে খোলা চুলগুলো উড়ছে কথার, কখনো বা মুখে আসছে। নীল মুগ্ধ নয়নে তার মায়াবতীকে দেখে যাচ্ছে। অবাক হয়ে চিন্তা করছে নীল, এই মায়াবতীকে সে পিচ্ছি বলতো, ছ্যাঁচড়া বলে টিজ করত। সেই পিচ্ছি আজ তার অনাগত সন্তানের মা। তার মায়াবতী তার জীবন আজ। বাকি সব কথা বাদ দিলেও একটা কথা নীল জানে, মৃত্যুর পরেও সে তার কথাকে তার সাথে চায়। কথা শুধুই নীলের। নীল থেকে কথাকে আলাদা করার মতো শক্তি একমাত্র মৃত্যু ছাড়া আর কারো নেই। ওভাবে কি দেখছেন? কথা। নীলের ভাবনার সুতোয় টান পড়ে কথার ডাকে। আমার জীবনকে। নীল। হি হি হি। কি যে বলেন না। নীল কথার হাত ধরে নিজের সাথে মিশিয়ে বলল,
অনেক ভালোবাসি তোকে আমার বাবুর আম্মু। কথা নীলকে জড়িয়ে ধরল। আমিও আপনাকে অনেক ভালোবাসি যমরাজ। কি আমি যমরাজ? হ্যাঁ আমার যমরাজ। ঠিক তখন আকাশে মেঘেরা গর্জন করে মুষলধারে বৃষ্টি শুরু হল। কথা জেদ করে বৃষ্টির মধ্যেই নীলের হাতে হাত রেখে হাঁটা ধরল। নীল শক্ত করে কথার হাত ধরে রেখেছে। শ্রাবণের মেঘেরা তাদের দায়িত্ব পালন করে বর্ষণ ঘটাচ্ছে। আর দুটো ভালোবাসায় সিক্ত হৃদয় বৃষ্টি বিলাস করছে। কথা গুন গুন করে গেয়ে চলেছে। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি। তোমাকে দিলাম শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু। তোমার কাছে চেয়ে নিলাম M-M-M-M-M-M-M। শ্রীকান্ত আচার্য। সমাপ্ত।